আমাদের প্রেসিডেন্টের হাতে জ্ঞানের প্রতি এই ইন্ডাস্ট্রিতে যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই আলো, সেই উদ্দেশ্যে বাবা এসেছেন আমাদের প্রেসিডেন্ট। যে অফিসিয়াল যে জায়গাটা রয়েছে আমাদের এখানে নেই, আমরা দেখতেও পাচ্ছি। যদি একটুখানি ওরা কেন আসেনি ওরা বলতে পারে, আমরা তো বলতে পারবো না। আমরা তো আমাদেরকে ভিতরে কিছু ময়লা নেই, অন্য ইয়ে নেই, যে ওদের এগেন্সে কোনো ইয়ে নেই। ওরা আসতেই পারে, ওরা আসলো না কেন জানি না। ওরা তো থাকবে, ওরা তো মেম্বার, ওরা তো, আমরা ওদেরকে বাদ দিতে পারবো না। ওরা কেন আসেনি, কী কারণে আসেনি, এটা মনে সদ ইচ্ছা থাকা উচিত ছিল যে না একটা লোককে আমরা ক্ষমতা দিয়ে যাই, দেখি ওরা কিছু করতে পারে না। কেন আসেনি, কী কারণে আসেনি, ওনারাই বলতে পারেন, আমরা বলতে। হ্যাঁ, আমি একটা কথা এই ব্যাপারে বলি, এই খুব সংগত প্রশ্ন। মেম্বার আমাদের সকলে, কে কীভাবে কেমন আছে আমরা জানি না। আমরা কাকে কতখানি দায়িত্বের মধ্যে রাখছি এটা আপনাদের দেখতে হবে। তারা সাধারণ মেম্বার, তাদের কথা কতখানি আমরা রক্ষা করছি, তারা কতখানি আমার মেম্বারদের স্বার্থ বিঘ্নিত করছে, তাদেরকে প্রপার মসনদে বসাচ্ছি কিনা এটা আপনাদের দেখতে হবে। মেম্বার আমাদের সবাই, কারো বিরুদ্ধে ওইভাবে কোনো গ্রেভান্স আমরা দেবো না, বলবো না, কিন্তু আমরা দায়িত্ব দিচ্ছি ফ্রেশ লোকগুলোকে কিনা সেটা আপনারা একবার দেখতে পাবেন। অলরেডি আছে। সুতরাং উনি যে বলেন যে 2027 অ্যাকচুয়ালি 2025 যে ইলেকশনটা হয়েছিল, আমাদের একটাতে একটা রুলস আছে, সুতরাং যে ইলেকশনটা হয়েছিল 2025 থেকে আমরা সবাই নমিনেশন উঠে করে নিয়েছিলাম, বয়কট করেছিলাম। ওই টার্মসটা হচ্ছে 2027, সেইটাকে উনি ইনকেস করছেন 2027 না। কোর্ট বলে দিয়েছিল 31 ডিসেম্বরের ভিতরে ফ্রেশ লিস্ট ওটা 1 জানুয়ারি থেকে সেটা লাগু হবে। এবং দেখা যায় যে সেই কমিটির ভিতরে কোনো ইলিগাল প্রসেসের কোনো একজন কমিটি আছে, তাহলে সংশ্লিষ্ট লিস্টটা বাতিল হবে। সেই জন্য বলেছিল যে টোটাল লিস্টটা যেন ইনক্লুডিং এক্সিকিউটিভ লিস্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য এবং খুলে দিতে যাওয়ার জন্য। যখন এটাকে সার্চিং করে দেখা গেছে ওনার সঙ্গে যারা ইসি কমিটিতে আছেন তারা 50% লোক ইলিগাল, তাদের গ্রুপে দাঁড়ানো ভোট দেওয়ার পর্যন্ত অধিকার নেই। আগের দিন মিটিংয়ে জানিয়েছিলেন ওনার 2027 অব্দি যেহেতু পদে থাকার কথা সেই অব্দি থাকছে, কিন্তু পরবর্তীতে আমি প্রথমেই বলবো ওরা যারা কমিটিটা আছে এই কমিটিটা টোটালি ইনলিগাল, বেআইনি। কারণ এটা সম্পূর্ণ বেআইনি। এই কারণে আমরা একটা 2021-এই আমরা একটা মুখ করেছিলাম, সেখানে একটা ভোটার লিস্ট নিয়ে আমাদের একটা কমপ্লেন ছিল। সেই কমপ্লেনের এগেনস্টে ওরা এতদিন করে, কিন্তু ভোটার লিস্ট এই 2025-এ এসে, আর 25শে সেপ্টেম্বর মাসে এসে ভোটার লিস্টের জন্য 3 জন স্পেশাল অফিসার নিযুক্ত করেছে। 3 জন স্পেশাল অফিসার, 3 জনকে মানে পয়সা দিতে হবে ইএমপিতে যে পয়সাটা দেবে সেই পয়সাটা ইএমপি বিয়ার করবে। এই 3 জনে 25 আর 20,000 করে দেবে, দিয়ে এটা মানে কারা কারা এলিজিবল, কারা কারা ভোট দিতে পারে, কারা কারা ইলেকশনে দাঁড়াতে পারবে তার একটা সিস্টেম তৈরি করেছে। এবং এইটা জমা পড়বে কোর্টের কাছে জমা পড়বে 2025-এর 31 ডিসেম্বরের মধ্যে। এবং 31 ডিসেম্বরই উনি অর্ডার দেবেন। 31শে জানুয়ারি 2026 এটা ইলেকট্রাল আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে ইলেকট্রালকে দেবে। তাহলে উনি কী করে উনি বলেন যে উনি বৈধ? উনি বারবার বলছেন ইলেকশন করেছে, ইলেকশন হয়নি, সিলেকশন হয়েছে। সিলেকশন করে ওনারা রয়েছেন এবং এটা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। কারণ এটার এগেন্সে অলরেডি সাবসিডিজ ম্যাটার ছিল, এই ম্যাটারটাকে ওরা করে নিয়েছে। যাই কারণ আমরা টাকা জমা দিচ্ছি আমি, মেম্বারশিপ করে দিচ্ছি আমি,
কার্ড তৈরি করে দিচ্ছি আমি, লোক ঠিক করে দিচ্ছি আমি কাকে কার্ডটা হ্যান্ড ওভার করবো, ভোট দিয়ে যাচ্ছে তারা, আমি প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসে যাচ্ছি। এটাই হয়েছে, এটা হচ্ছে পরিষ্কার হিসেব, আর কিছু নয়। এটা কোনো ফেয়ার ইলেকশনের মাধ্যমে এরা আসেনি, এরা এইভাবে বছরের পর বছর থাকবে বলে ঠিক করেছিল। কালের নিয়মে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। আর আগেও বলেছি, প্রেস ক্লাব ওদের এখন জায়গা, এই জায়গাটা আর ওদের নয়। দাদা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে উনিও কিন্তু এখনো পদত্যাগ করেননি। তাহলে আমরা যদি সেই লিখিত জায়গায় বলি, তাহলে উনি এখনো সভাপতি আপাতত রয়েছেন, তাহলে কি আপনারা দুজন একসঙ্গে ওটা নিয়েও তো একটা কমপ্লিকেশন অ্যারাইজ হবে। এখন আমাদের সর্বোচ্চ বডি কোনটা জানেন তো? ইএমপি সর্বোচ্চ বডি হচ্ছে জেনারেল বডি, এবং জেনারেল বডি যে ডিসিশনটা নেবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বার্ডিং। এরপরে কোনো বার্ডিং হয় না, কোর্টে গেলেও কোনো কাজ হবে না। সেই দিন উনি রেজিগনেশন আমরা চেয়েছিলাম, উনি রেজিগনেশন দেবেন না, উনি তাল বাহানা করছেন, উনি এলিগেশন বলছেন, উনি নিজে বলেছেন একটা জায়গায় একটা বাইটে যে আমি পদত্যাগ করবো, আমার কাছে আমাকে প্রুভ করতে হবে। প্রুভ করবে কী করে? আন্ডার টেবিলে পয়সা খেয়েছে, আবার প্রুভ করবো কী করে আমরা? আমার কাছে প্রুভ আছে, আপনি আমি তো থানায় ডায়েরি করেছি ওর এগেনস্টে, যে তুমি নিচের জায়গাটা দিলে কী করে, 50 লাখ টাকা এটা হ্যান্ড ওভার করলে কী করে? এইগুলো প্রুভ নয়। আর যারা আন্ডার টেবিলে নিচ্ছে এখানে বসে নেগোসিয়েশন করছে, আর প্রডিউসার সেকশনটা, টোটাল প্রডিউসার সেকশনটা ওর ফ্যামিলির লোক, টোটালি ফ্যামিলির লোকটাকে বসিয়ে দিয়েছি। একবার ছেলেকে আনে, একবার বাবাকে নিয়ে আসে, একবার ছেলেকে নিয়ে আসে। একজন যারা আছেন তারা দেখবেন তারা কজন আসে। আচ্ছা, এর মধ্যে যে প্রডিউসার সেকশনের চেয়ারম্যান, ওকে ও যিনি হয়েছেন উনি প্রোডাকশনই করেনি, নেপালি ছবি প্রোডাকশন করে উনি ত্রিপুরা আমাদের ইএমপির চেয়ারম্যান হয়েছে। ওনার কাছ থেকে আপনি কী আশা করেন যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম ডেভেলপ হবে? উনি তো পদ চেয়েছেন, চেয়ার চেয়েছেন। আমরা তারই প্রতিবাদ। আজকে এখানে একজন ডিস্ট্রিবিউটার আছে যার নাম হচ্ছে সরোজ মুখার্জি, বারবার না ওরসে নকাই বাবু, ওর কী কাজ? ওর কোনো কাজ নেই। বারবার বলেছি, আমাকে যে কমিটি আছে এই কমিটি আমাকে অ্যাপ্রোচ করে চলো আমরা নতুনভাবেই করি। আমি কিন্তু দুটো লোকের নাম বাদ দিয়েছি। আমি তোমাদের সাথে আছি, ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে আমি তোমাদের সাথে আছি। সাবজেক্ট টু পিয়া সেনগুপ্ত থাকবে না, আর নকাইবাবু থাকবে না। অর্থনৈতিক তছনূরের প্রচুর ঘটনা ওদের এগেনস্টে আছে। এখানে এটাকে ব্যবসাখানা বানিয়ে নিয়েছে, এখান থেকে ব্যবসা করেন, ওনার সকালবেলা আসেন, বিকালবেলা চলে যাবেন। এটা হচ্ছে ওনাদের কাজ। আমাদের পাশে অফিস আছে, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যখন মিটিং হবে তখন আসবো। এখানে সারাদিন এখানে কী কাজ আছে? এটাকে অফিস বানিয়ে নিয়েছে, নিজস্ব প্রোডাক্ট এখন যেতে কষ্ট হচ্ছে। এতদিন ওনার ছিলেন এই যিনি চেয়ার সাথে যেন তেন নাটক, যে নাটকটা করেছে এই নাটকে আমি নিজে গেছি মেডিকেল কলেজে, গিয়ে দেখি হাঁটতে ধরছে, হাসাহাসি চলছে, ঠাট্টা চলছে নাটকে। এই নাটকের কোনো মানে আছে? এখান থেকে আবার এখানে উনি চলে এসছেন, সব চেক আপ করে এখানে চলে এসছেন। কারণ আমাদেরও একটা ডায়েরি করতে হবে। ও তো ফলস ডায়েরি করবে। আমরাও গেছি থানাতে, কিন্তু তখনও আসেনি। উনি মেডিকেল কলেজ থেকে ডাইরেক্ট এখানে চলেছেন। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 9টা সাড়ে 9টার সময় উনি হাঁটতে 3 তলায় উঠে গেলেন। উনি যদি অসুস্থই হতেন, আপনাদের ক্যামেরাতে আছে, আমার কাছেও ক্যামেরাতে আছে, ওরা দেখলাম উনি হাঁটতে উঠে গেলেন। উনি এই নাটকের কোনো দরকার ছিল না। সেদিনকে যে বডি ভোটটা হয়েছিল, সেই ভোটে তো বহু প্রযোজক ছিলেন, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছিল, যেমন ক্যামেলিয়া, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। শুনুন, সবাই নিট অ্যান্ড ক্লিন থাকতে চায়, চুপচাপ থাকতে চায়। সমর্থন আমাকে করেছে, প্রসেনজিৎ আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, দেব কংগ্রেচুলেশন জানিয়েছে, সুজিত মুখার্জি আমাদের কংগ্রেচুলেশন, সবাই। কিন্তু সামনে কেউ আসতে চাইছেন। আজকে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম এরপরে আসবে, এরপরে আসবে সবাই, ফ্রেশ ইম্পাতে তারা আসবেই। তারা 5-10 বছর ধরে বিরক্ত হয়ে গিয়ে বরাবরই তারা ছেড়ে দিয়েছিল, সেদিনে আসেনি। এইবার তারা আসবে। আজকে আপনি নিজেও তো ইসি মেম্বারের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা তো সেই অভিযোগটাই রয়েছে। অবশ্যই
নিশ্চয়ই, তা নাহলে আজকে আমি এখানে ওদের বিরুদ্ধে কথা বলবো কেন? আমি ইসিতে বসে দেখেছি নানা রকমের গরমিল। আমি যখনই প্রতিবাদ করতে গিয়েছি তখনই সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি দীর্ঘদিন 1985 সাল থেকে আমি এআইএনপিএতে আমি এক্সিকিউটিভ সেকশনের চেয়ারম্যানও ছিলাম।